এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ক্ষমতা হারাবেন তারেক রহমান। অবশেষে ভারতের অ্যাকশন শুরু। চতুর্দিক থেকে ফেঁসে গেলেন তারেক রহমান। শেষ মুহূর্তে কপাল খুলে গেল আওয়ামী লীগের। দর্শক, বিএনপি সরকার ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে। সেটা হচ্ছে আন্তর্জাতিক চাপ রয়েছে, আওয়ামী লীগের ওপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেই রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার। তারেক জিয়ার ক্ষমতা হারানোর ভয়ও তার মনে কাজ করছে। একসাথে দুইটা জিনিসই করছে, বিতর্কিত কর্মকাণ্ডও করছে এবং ক্ষমতা হারানোর ভয়ও কাজ করছে। খেলা জমে ক্ষীর, এই খেলা কোথায় গিয়ে শেষ হয় দেখতে থাকেন। তবে এই খেলার শেষ যে ওভার, এখানে ব্যাটিং করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই খেলার স্লগ ওভার ব্যাপী ব্যাটিং করবে ভারতবর্ষ। জিও পলিটিক্সের এই খেলায় গভীর চক্রান্তে পড়ে গেছে সোনার বাংলাদেশ এবং তারেক রহমান এই চক্রান্তের ফাঁদ থেকে কিভাবে বের হবে সে নিজেও জানে না। তারেক রহমানের সব খেলা শেষ। এবার জাতিসংঘের আদেশ যদি অমান্য করে তারেক রহমান, তাহলে ভয়ানক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। দর্শক, এরই মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবারও সসম্মানে ফিরিয়ে আনতে সময় বেঁধে দিয়েছে মাত্র 3 সপ্তাহ। তবে তারেক রহমানকে দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে চতুর্দিক থেকে ফেঁসে গিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দর্শক মণ্ডলী, প্রথমত টিকার সংকট, দ্বিতীয়ত জ্বালানি তেলের সংকট, তৃতীয়ত গণভোট এবং সংবিধান সংস্কারের দাবিতে মাঠে নামছে জামায়াত এবং এনসিপি। দর্শক, তাদের এই আন্দোলন কিভাবে ঠেকাবে বিএনপি, সেটিও একটা বড় প্রশ্ন। দর্শক মণ্ডলী, সর্বশেষ যে সমস্যায় জনাব তারেক রহমান পড়েছেন সেটা হলো আন্তর্জাতিক চাপ। আন্তর্জাতিক চাপ রয়েছে জনাব তারেক রহমানের উপর যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরাতে হবে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই অনেকেই বলছেন যে আওয়ামী লীগের উপর থেকে যদি নিষেধাজ্ঞা না তুলে নেওয়া হয় বা আওয়ামী লীগকে যদি রাজনীতিতে না ফেরানো হয় তাহলে জনাব তারেক রহমান ক্ষমতায় থাকতে পারবেন না। দর্শক মণ্ডলী, আপনার কাছে কি মনে হয়, সত্যি সত্যি যদি আওয়ামী লীগকে তো জনাব তারেক রহমান ফিরতে না দেয় তাহলে কি তিনি ক্ষমতায় থাকতে পারবেন নাকি পারবেন না, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দর্শক, বিএনপি সরকার ত্রিমুখী চাপের মধ্যে পড়েছে। চাপটাকে আপনি ত্রিমুখী না বলে চতুর্মুখী চাপও বলতে পারেন, কারণ যে ত্রিমুখী চাপের কথা বলছি সেই ত্রিমুখী চাপের মধ্যে একটা রয়েছে বিরোধী দলের আন্দোলন, যেটা আজকে শুরু হচ্ছে। একটা রয়েছে হাম মহামারী আকারে ধারণ করছে, শিশুদের স্বাস্থ্য অবস্থার নাকাল। আর একটি হচ্ছে জ্বালানি সমস্যা এবং মার্কেট বন্ধের সিদ্ধান্ত। চতুর্থ যে সমস্যার মধ্যে পড়েছে এবং সেই সমস্যাটা রয়েছে তাদের, সেটা হচ্ছে আন্তর্জাতিক চাপ রয়েছে, আওয়ামী লীগের ওপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেই রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার। যে সরকারের মেয়াদ মাত্র 1.5 মাস পেরিয়ে গেল, 2 মাস এখনো হয়নি, সেই সরকার এতটা চাপ কিভাবে সামলাবে? বিশেষ করে আজকে থেকে যে আন্দোলন শুরু হচ্ছে, একদিকে যখন বিরোধী দল জামাত এবং এনসিপি সহ 11 দলের আন্দোলন শুরু হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে ফেরানোর চাপ, সাথে জ্বালানি সংকট মোকাবেলা, শিশুদের টিকার ভয়াবহ অবস্থা যেটা করে গেছে প্রফেসর ইউনূস সরকার, সব মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলার মতো অবস্থা তৈরি হতে পারে নতুন সরকারের জন্য। মেটিকুলাস প্রফেসর ইউনূসের টিকা না দিয়ে শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিণতি ভোগ করতে হচ্ছে বিএনপি সরকারকে। হাম মহামারী আকারে চলে গেছে এবং এই হামের ব্যাপারে অনেক তথ্য বেরিয়ে আসছে। প্রফেসর ইউনূসের সরকার কিভাবে টিকা আমদানি বন্ধ করে দিয়েছিল, টিকা কেনা বন্ধ করে দিয়েছিল, সেই প্রমাণগুলো বাইরে চলে আসছে। এই ত্রিমুখী চাপ সামলাতে সরকার যখন একেবারে এক ধরনের ব্যতিব্যস্ত অবস্থা, তখন তাদের উপরে অদৃশ্য আর একটা চাপ রয়েছে। সেই চাপটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চাপ। এই চাপটা ভারত থেকে রয়েছে, আমেরিকা থেকে রয়েছে। ভারত সফরে যাচ্ছেন 7 তারিখে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফরে যাচ্ছেন, সেখানে জয়শঙ্কর এবং অজিত দোভালের সঙ্গে তার মিটিং হবে। সেখানে বাংলাদেশ ভারত সম্পর্ক এটা আলোচনা তো হবেই, অনেক বড় একটা এজেন্ডা রয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা না ফেরা এই ইস্যুটা। আমেরিকায় এরই মাঝে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শ্রী জুবাইদা রহমান তারা দুজন আমেরিকা সফর করেছেন। কিছু কিছু গণমাধ্যম দাবি করছে, বিশেষ করে গতকালকে আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, তারা দাবি করেছে যে ডক্টর খলিল এবং জুবাইদা রহমান আমেরিকার লবিংটা ঠিক করছে যেন তারেক রহমানের সঙ্গে এর আগে যে কথিত সম্পর্কের অবনতি কিংবা তারেক রহমান সম্পর্কে নেগেটিভ মাইন্ডসেট আমেরিকার ছিল,
সেগুলোকে ওভারকাম করে তারেক রহমান যেন আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন এবং আমেরিকা সফরে যেতে পারেন, সেই ব্যাপারগুলো করছেন। তার মানে আন্তর্জাতিক চাপ একটা বড় চাপ রয়েছে সরকারের উপরে। সরকার যদি আগামী 12 এপ্রিলের মধ্যে মানে প্রফেসর ইউনূসের যে আইন কানুন, কালা কানুন, সেগুলো যদি সংসদে গ্রহণ না করে, অনেকগুলো তো গ্রহণ করবে না, 12 তারিখের মধ্যে অটোমেটিকলি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যদি উঠে না যায়, তাহলে কিন্তু সরকারের উপরে নতুন চাপ তৈরি হবে ভারত এবং আমেরিকা থেকে। জাতিসংঘের চাপ রয়েছে, জাতিসংঘের চাপের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ রয়েছে। এরই মাঝে লন্ডনের একটা ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, 14 দিনের আলটিমেটাম দিয়েছেন তারা শেখ হাসিনার যে রায়, সেই রায় বাতিল করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য উপায়ে বিচারের ব্যবস্থা করার। সব মিলিয়ে সরকারের উপরে ওই চাপটা কিন্তু একটা বড় চাপ রয়েছে। নিশ্চিত করেই ডক্টর খলিলের ভারত সফরে এই ব্যাপারটা আরও বেশি আলোচিত হবে এবং প্রাধান্য পাবে। 7 তারিখে তিনি ভারত সফর শুরু করবেন, এরপরে 12 তারিখ পর্যন্ত যে সময়, সংসদের যে সময়, তারপরে অটোমেটিকলি যদি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা মানে রাজনীতি করতে দেওয়া, শেখ হাসিনা ফেরা না ফেরা সেটা অনেক বড় পরের বিষয়। সরকার চাইলেও শেখ হাসিনাকে ফেরাতে পারবেন কিনা সেটা অনেক বড় ব্যাপার। কিন্তু ডক্টর খলিলের সঙ্গে অন্ততপক্ষে দুটো ব্যাপার খুবই গুরুত্ব সহকারে আলোচনা হবে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, আরেকটা হচ্ছে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত যে 2 আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন, যাদেরকে দিল্লিতে আবারও তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে, সেই দুজনকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা, এটাও কিন্তু একটা বড় এজেন্ডা থাকবে। সব মিলিয়ে নতুন সরকারের জন্য বহুমুখী চাপ তৈরি হয়েছে। আমরা যে ত্রিমুখী চাপের কথা বলছি, সেই ত্রিমুখী চাপের সঙ্গে আন্তর্জাতিক চাপ রয়েছে, যেটা ইনক্লুসিভ রাজনীতি এবং গণতন্ত্রে কোনো নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে প্রবণতা, সেটা গণতন্ত্রের সৌন্দর্য নয়। গণতন্ত্র যে দেশে রয়েছে সেরকম কর্মকাণ্ড সেই দেশে থাকতে পারে না। যেটা মেটিকুলাস ডিজাইনে জোর করে প্রফেসর ইউনূস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, সেখান থেকে বিএনপিকে সরে আসার তাগিদ আন্তর্জাতিক মহল থেকে বারবার দেয়া হচ্ছে। এখন দেখার বিষয় যে এই বহুমুখী চাপ, চতুর্মুখী চাপ, ত্রিমুখী চাপের সঙ্গে আরেকটি চাপ আওয়ামী লীগ ইস্যুর চাপ, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ইস্যুর চাপ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চাপ, এই চাপগুলো কিভাবে মোকাবেলা করে বিএনপি সরকার। আজকে থেকে বিরোধী দল যে আন্দোলনে নামছে, সেই আন্দোলনে কি সরকার এতটুকু কাতর হবে, কিংবা সেই আন্দোলনে কি এতটুকু তাদের মাথা ব্যথা তৈরি হবে, যেখানে সরকার ওই গণভোটের অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত থেকে আবার গ্রহণের সিদ্ধান্তে চলে আসবে? জামাতকে রুখে দেওয়ার জন্য বিএনপিকে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ, এটা কিন্তু অস্বীকার করতে পারবো না। ভারত বুঝে গিয়েছিল জামাত ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, যে আন্তর্জাতিক শক্তিগুলা, চক্রগুলা, তারা চেষ্টা চালাচ্ছিল জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী অঞ্চল আছে, অঞ্চলটা সম্পূর্ণরূপে অস্থিতিশীল হয়ে যেত। ভারত চাইলেও সেটাকে স্থিতিশীল করতে পারতো না। যদিও ভারত এখন চাচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলের যে খাল বিল নদী নালা আছে, সেগুলোতে কুমির ছাড়তে, সেগুলোতে বিষধর সাপ ছেড়ে দিতে, যাতে করে সেখানে কেউ যদি নদী পথে যেতে চায়, ভারতে প্রবেশ করতে চায়, অনুপ্রবেশ করতে চায়, সেক্ষেত্রে সাপ এবং কুমিরের ছোবলে বিধ্বস্ত হয়ে যাবে। এটা অনেক চমৎকার একটা পরিকল্পনা, সীমান্ত সুরক্ষার জন্য এটা ভারতের চমৎকার একটা উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই। ভারত যখন বুঝে গেল জামাত ক্ষমতায় আসতে পারে, তখন তারা বিএনপির পক্ষে, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া চালিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে তারা অনলাইনে বিএনপিকে একদম ট্রেন্ডিং এনেছে। এগুলো কেন হয়েছে? এখানে কি শুধুমাত্র বিএনপির সক্ষমতা? অনলাইনে বিএনপি কি ভেলকা সেটা তো আমরা জানি। অনলাইনে বিএনপিকে বাঁচিয়ে রেখেছিল এতদিন শিবির, এখন তো সেটা আমরা দেখি না। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এখানে চমৎকার ভূমিকা রেখেছে। তারা শুধু চেয়েছে মন্দের ভালো বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু জামাতকে কখনোই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যার কারণে তারেক রহমানের মতো 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি, অসংখ্য মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, 10টা কষ্ট কেলেঙ্কারির পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। তারেক রহমান স্বপ্নেও ভাবে নাই জীবদ্দশায় বাংলাদেশে গিয়ে সে প্রধানমন্ত্রী হবে। তাকে ভারতবর্ষ সরাসরি প্রধানমন্ত্রী বানায়নি, কিন্তু প্রধানমন্ত্রী হওয়া এবং দেশে আসার জন্য ভারতের ভূমিকা অপরিসীম ছিল, একথা তারেক রহমান নিজেও জানে। কিন্তু তারেক রহমান ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবার পরেই তার পিতার মতো সাপ হয়ে গেছেন। তিনি মার্কিন বলে ঢুকে গেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তিকে স্বাগত জানিয়ে সেই চুক্তি বাস্তবায়ন করার প্রক্রিয়া চালাচ্ছেন। তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৌদি তিনি বলতেছেন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এগুলা কি ভারত স্বাভাবিকভাবে নেবে? মার্কিন চুক্তি বাস্তবায়ন মানে ভারতের স্বার্থ বিরোধী চুক্তি হচ্ছে না এটা? ভারতের সীমান্ত সুরক্ষিত থাকবে না। সুতরাং ভারত বুঝে গিয়েছে তারেক রহমান তার ট্রেকে নাই। তারেক রহমানকে যে ধরনের শর্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল, এখানে একটা ব্যাপক শর্ত ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দিতে হবে। কিন্তু ওই তারেক রহমান পিতার পথ অবলম্বন করছেন। আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে ফিরতে দিতে বাধ্য হবেন একদম লাস্ট স্টেজে গিয়ে। এরপর তিনি হয়তোবা একটা বিপদের সম্মুখীন হতে পারেন। দেখেন, এটা ভারতবর্ষ, এত সহজেই ফেলে দিন না, এত সহজেই তাদেরকে এড়িয়ে যাবেন না। এটা ভালো হবে না। কল্পনা করতে পারছেন না কি হবে। প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত, আমি আপনাদেরকে 6 মাস পূর্বে বলেছিলাম, ভারত যদি চায় বাংলাদেশকে যুদ্ধ করে মারতে হবে না, ভাতে মারবে, পানিতে মারবে, কাপড়ে মারবে। বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প, এই শিল্পের কাঁচামাল কোত্থেকে আসে? তুলা কোত্থেকে আসে? ভারত থেকে আসে। জ্বালানি সংকট, ভারত অলরেডি 10,000 মেট্রিক টনের উপরে ডিজেল বাংলাদেশকে দিয়েছে, দেয়নি? এই ডিজেল দেওয়া বন্ধ করে দেবে। কাঁচামাল যে সুতা বন্ধ করে দেবে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। কাঁচামাল যেগুলো আসে, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, তেল, মরিচ, মশলা কোত্থেকে আসবে যদি বন্ধ করে দেয়?
খাইতে পারবেন? একে তো জ্বালানি নাই, আমের টিকার অভাবে শিশু মৃত্যুর হার বেড়ে গেছে, সব সংকট, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। কেমনে বাঁচবেন তারেক রহমান সাহেব? সক্ষমতা আছে? ভারতের সাথে বিক্রে করতেছেন না নাকি? আপনার পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিল সাহেবকে 7 এপ্রিল ভারতে পাঠাচ্ছেন, সেখানে অজিত দুভাল এবং জয়শঙ্করের সাথে মিটিং হবে। সেই মিটিং এর মধ্য দিয়ে কি তবে আপনি সবকিছু সমঝোতা করবেন? ভারত কি আপনাকে আবার বিশ্বাস করবে? ভারত তো আপনাকে বিশ্বাস করে বাংলাদেশে আনলো, কি হলো এনে? আপনি কি তাদের কথা রেখেছেন? রাখেন না। আপনি সেই পুরনো কাসুন্দি নিয়ে হাতাহাতি করতেছেন। আপনি আবারও মার্কিন বলে ঢুকে গেছেন। বাংলা ভাষায় একটা কথা আছে, কুকুরের লেজে 36 মণ ঘি দিয়ে মালিশ করলেও সেই লেজ বাঁকা থেকে সোজা হয় না। বুঝতে পারছেন তো কি বলছি? খেলা জমে ক্ষীর, এই খেলা কোথায় গিয়ে শেষ হয় দেখতে থাকেন। তবে এই খেলার শেষ যে ওভার, এখানে ব্যাটিং করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই খেলার স্লগ ওভার ব্যাপী ব্যাটিং করবে ভারতবর্ষ। জিও পলিটিক্সের এই খেলায় গভীর চক্রান্তে পড়ে গেছে সোনার বাংলাদেশ এবং তারেক রহমান এই চক্রান্তের ফাঁদ থেকে কিভাবে বের হবে সে নিজেও জানে না। 12ই ফেব্রুয়ারি মামু ভাগনা নির্বাচনের পরে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে এবং তারেক জিয়ার ক্ষমতা হারানোর ভয়ও তার মনে কাজ করছে। একসাথে দুইটা জিনিসই করছে, বিতর্কিত কর্মকাণ্ডও করছে এবং ক্ষমতা হারানোর ভয়ও কাজ করছে। 12ই ফেব্রুয়ারি মামু ভাগনা নির্বাচনের পর যখন সংসদে প্রথম অধিবেশন হয়েছিল, তখন জামাতে ইসলাম সংসদের মধ্যে রাজাকারদেরকে শহীদ বলে শোক প্রকাশ করেছিল। সেখানে বিএনপি টু শব্দ করে নাই, তারাও নীরব ছিল। শুধু তাই নয়, পুলিশ হত্যার বিচার করবে বলে সে পুলিশ হত্যার বিচারও এখন করা হচ্ছে না। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই তিনি বলছে যে 24 সালের আন্দোলনে পুলিশ যারা মারা গিয়েছে তাদের হত্যার যদি বিচার করা হয়, তাহলে 1971 সালে যে সকল রাজাকারদেরকে হত্যা করা হয়েছিল সেই কারণে রাজাকার হত্যার কারণও বিচার করতে হবে। দেখেন, 1971 সালের মুক্তি যুদ্ধের সাথে 2024 সালকে তিনি নিজেই মিলিয়ে ফেলছে এবং রাজাকারদের সাথে পুলিশ হত্যা তুলনা করছে। কত লজ্জার হলে এই ব্যাপারগুলো তিনি সংসদের মধ্যে উদাহরণ টেনে বলতে পারেন। তারা আবার গর্বের সহিত দাবি করে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা নাকি একমাত্র গণতান্ত্রিক দল বাংলাদেশের, জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক। সেটাও একটা প্রোপাগান্ডা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন পাঠক, তাকে বানিয়ে দিয়েছে ঘোষক। রাজাকারদের সাথে 2024 সালের পুলিশ হত্যার তুলনা এবং সংসদের মধ্যে রাজাকারদেরকে শহীদ বলে শোক প্রকাশ, সেখানে কোনো প্রতিবাদ করা হয়নি। শুধু তাই নয়, অবৈধ ডক্টর ইউনূস যখন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও আওয়ামী লীগের সেই কার্যক্রমকে এই বিএনপি সরকার সচল করতে দেয়নি। তারা আবার বড় বড় কথা বলে তারা নাকি গণতান্ত্রিক দল। অবৈধ ডক্টর ইউনূসের আদেশ, সেটা তো অবৈধ। এখনো কেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে? একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এবং তার সাথে সেনাবাহিনীদেরকেও কিন্তু ছাড় দিচ্ছে না। যারা সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, 111-এর টাইমে যারা প্রভাবশালী সেনাবাহিনী ছিল, লেফটেন্যান্ট জেনারেল ছিল, তাদেরকে একে একে প্যাকেট করা শুরু করে দিয়েছে এই তারেক জিয়ার নির্দেশে। সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ খানকেও যে গ্রেপ্তার করেছে আমরা সকলেই মোটামুটি অবগত আছি, এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেককেও যে গ্রেপ্তার করেছে সেটাও আমরা অবগত আছি। এইদিকে ক্ষমতা হারানোর ভয়, অন্যদিকে যা ইচ্ছা তা করে যাচ্ছে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদেরকে প্যাকেট করা হচ্ছে, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে দমন নিপীড়ন গ্রেপ্তার করা হচ্ছে। এইদিকে রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের তুলনা চলছে, রাজাকারদের সাথে পুলিশ হত্যার তুলনা চলছে, রাজাকারদেরকে শহীদ বলে সংসদে আলোচনা হচ্ছে। মানে এক মেসাকার পরিস্থিতি। সংসদ হয়ে গিয়েছে একটি নাট্যমঞ্চ এবং সংসদের বাইরে যেমন খুশি তেমন কর্মকাণ্ড চলতেছে। বাংলাদেশে নামমাত্র সরকার আছে, কাজে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা বাংলাদেশ চালাচ্ছে এমন মনে হচ্ছে। কিন্তু তবুও বিএনপির মন্ত্রীরা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলবে, আমরাই একমাত্র দল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে 17 বছর দেশ শাসন করেছে। আরে বেটা, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো। তোমরা তো রাজাকারের পক্ষ হয়ে সংসদে কথা বলছো, তোমরা যে মুক্তিযুদ্ধ বিরোধী কথাবার্তা বলছো। আওয়ামী লীগ তো বিক্রি করলো, এই ধরনের কথাবার্তা কখনো বলে নাই। জিয়া রহমান তিনি নিজেই কখনো বলে নাই যে তিনি স্বাধীনতার ঘোষক। তোমরা জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলছো। তোমরা বলছো সংবিধান অনুযায়ী সকল কিছু চলবে, সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করা হবে। সংবিধানে তো এখনো উল্লেখ আছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তো তোমাদের পক্ষে যেটা যায় তোমরা সেটা সংবিধান অনুযায়ী পালন করো। যখন তোমাদের পক্ষে যেটা যায় না তখন আর পালন করা লাগে না। তাহলে তোমরা সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা কোথায় করছো? কথা বোঝা নাই। জুলাই সনদ এবং গণভোট তোমরা এই ব্যাপারগুলো মাইনাস করে দিচ্ছ। তার মেইন কারণ হচ্ছে এগুলো যদি হয়ে যায় তোমাদের বিপরীতে চলে যাবে, তোমাদের স্বার্থে আঘাত আসবে। সে কারণে জুলাই সনদ এবং গণভোটকে তোমরা স্বীকৃতি দিতে চাচ্ছ না। তোমাদের কথা হচ্ছে ক্ষমতা হচ্ছে মেইন, এটাই হচ্ছে
মেইন কথা। কি আওয়ামী লীগ, কি জামাত, কি এনসিপি মেইন ফ্যাক্ট না। এখন আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে হবে। জুলাই সনদ এবং গণভোটের ব্যাপার বাতিল করে দিল, এটা স্বীকৃতি না দিল, জামাত এবং এনসিপির পক্ষে অন্যান্য বিষয়ে কথা বলতে হবে। সে কারণে এই নিয়ে বিনিয়ে সংসদের মধ্যে পুলিশ হত্যার বিচার করা যাবে না, সেটা বোঝানো হচ্ছে। এবং জামাতের যে সকল রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং 1971 সালে মারা হয়েছে, তাদেরকে শহীদ বলে ঘোষণা এবং শোক প্রকাশ করা হয়েছে, যে সেখানে তোমরা সমর্থন দিয়েছো। তোমাদের কথা হচ্ছে মুক্তিযুদ্ধ, রাজাকার বলতে কিছু বুঝি না, আমাদের ক্ষমতা দরকার, যখন যে জায়গায় যেটা সুবিধা তখন সেই জায়গায় সেই বক্তব্য দিব। এইভাবেই করে আমাদের দেশটা চলছে। তাই আমি সবসময় বলি, বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের সপক্ষের কোন রাজনৈতিক দল থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যান্য যত দল বলে আমরাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এগুলো সকল কিছু বোকাস। তারা নিজেদের স্বার্থের জন্য বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আসলে তারা কোনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। তারা সত্যিকারের মুক্তিযুদ্ধকে বিক্রিও করতে পারে না, বরং বিকৃত করে। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলো মুক্তিযুদ্ধকে বিক্রি করে হলো মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে, কোনো প্রপাগান্ডা ছড়ায় না, ইতিহাস বিকৃত করে না। কিন্তু অন্যান্য যে সকল রাজনৈতিক দল নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে, তারা তো বিক্রিও করতে পারে না, বিকৃত করে এবং জনমনের মধ্যে ভুয়ো ইতিহাস ঢুকিয়ে দেয়। তারা বোঝানোর চেষ্টা করে জিয়া রহমান মুক্তিযুদ্ধে বিশাল বড় কিছু, বঙ্গবন্ধুর থেকেও বড় কিছু। আরে ভাই, বঙ্গবন্ধু যখন জাতির জনক হয়েছে, তিনি যখন বাঙালি জাতিকে এককভাবে নেতৃত্ব দিচ্ছে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে উপাধি পেয়েছে, তখন এই জিয়া রহমান ছিল বঙ্গবন্ধু চাকরের মতো। সে একজন মেজর ছিল, সামান্য সরকারি কর্মচারী। কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি, কোথায় রাজধানী, কোথায় চোটমারানি। বঙ্গবন্ধুর সাথে জিয়া রহমানের তুলনা করা হাস্যকর ব্যাপার। জিয়া রহমান এই মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান আছে এবং বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা করেছে। সকল কিছু আমরা মানি, সকল অবদান আমরা স্বীকার করি, কিন্তু বঙ্গবন্ধুর সাথে জিয়া রহমানকে কাছাকাছি তুলনা করা, এটা হচ্ছে হাস্যকর বিষয়। ইতিহাস বিকৃতি করা যাবে না। যে যার জায়গায় সেরা, কিন্তু বঙ্গবন্ধু হচ্ছে সকল রাজার সবচেয়ে সেরা রাজা। কথা বুঝেন নাই? বঙ্গবন্ধু যদি রাজা হয়, আশেপাশে উজির, সেনাবাহিনীর প্রধান এবং যারা যারা থাকে আশেপাশে, তাদের কয়েকজনের মধ্যে হচ্ছে জিয়া রহমান। সো জিয়া রহমানের সাথে উজির মুজিরের তুলনা করা যাবে, বা আশেপাশে সেনাপতি এদের তুলনা করা যাবে কাছাকাছি, কিন্তু বঙ্গবন্ধুর সাথে কারো তুলনা মানে তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাঙালি জাতির পিতা, এটা মানতেই হবে। আবার জাতির পিতার সাথে আবার তোমরা ইসলাম ধর্মের সাথে মিলিয়ে ফেলো না, এটার উপকথ্যে বলা হয় পৃথিবীর সকল ইসলামিক দেশের মধ্যেও তাদের জাতির পিতা আছে। কথা বুঝো নাই? তোমরা জাতির পিতা শুনলেই মনে করো ধর্মের সাথে মিলিয়ে ফেলা। এরকম তো অনেক কাজ আছে, যখন তোমাদের পক্ষে যায় তখন আর ধর্মের সাথে মিলানো লাগে না। এখন এটা তোমাদের বিপক্ষ যায়, এখন ধর্মের সাথে মিলিয়ে ফেলতে হবে। সো এরকম ডাবল স্ট্যান্ডার্ড থেকে তোমরা দূরে সরে আসো। দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার কথা বলে গণতন্ত্র ধ্বংস করতেছো। তোমরা নিজেদেরকে গণতান্ত্রিক দল দাবি করা, অনেক বড় বড় বক্তব্য দেওয়া নেতারা দেশের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছ এবং রাজাকারদেরকে মুক্তিযুদ্ধের সম্মান দিচ্ছ। আবার তোমরাই বলো তোমরা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দল বাংলাদেশের মধ্যে রাজনৈতিক দল। সো এই ধরনের ব্যাপার মন্তব্যের কারণে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি কারা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দল আর কারা মুক্তিযুদ্ধকে ধারণ করানোর নামে বলে মুক্তিযুদ্ধের দল। আমরা সকল কিছু ক্লিয়ার। এই সকল বিষয়ের কারণে জনগণ এখন তোমাদের উপর খেপে গিয়েছে এবং তারেক যে বুঝে গিয়েছে যে কোনো মুহূর্তে আমি ক্ষমতা হারাতে পারি, এবং তারেক যে মনের ভিতর সেই ভয় সবসময় কাজ করে। সেই কারণে তিনি আস্তে আস্তে দমন নিপীড়ন শুরু করে দিয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলছে না এবং আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখছে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, আশা করছি আপনারা এই আলোচনায় মোটামুটি সকল কিছু বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।